বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। এই শব্দগুলো শুনে চড়ক, গাজন অথবা নীল ষষ্ঠীর কথা এইগুলো তো মাথায় এসছে অবশ্যই। এছাড়া চৈত্রের অতিষ্ঠ রোদে সেই দুপুরবেলা গামছা জড়ানো সেই মহিলা সন্ন্যাসীর কথা কি মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো চড়ক বা গাজন উৎসবের ইতিহাস নিয়ে। তো ওয়েলকাম টু পূজা পবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড 2, চড়কের ইতিহাস। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তা ঠিক এই 13 নম্বর পার্বণটাই আসলে চড়ক উৎসব। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অথবা বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই উৎসবটি স্থানীয় রূপে এখনো প্রচলিত আছে। মূলত ছোটবেলা থেকে আমরা যা দেখে এসেছি, কিছু শৈব সম্প্রদায়ের মানুষ অর্থাৎ যারা শিবের অনুগামী, তারা সন্ন্যাসী হবার জন্য ভিক্ষাভিত্তিক অতি সাধারণ জীবন এই 1 মাস ব্যাপী রূপে পালন করে থাকে। তাছাড়া চড়কের আগে গৃহস্থে আমাদের মা ঠাকুমাদের আমরা নীল ষষ্ঠীর ব্রত পালন করে শিবের উপাসনাও করতে দেখেছি। তবে সেই একই প্রশ্ন এখনো থেকেই যায় যে এই চড়ক বা নীল ষষ্ঠীর এই উৎসব আসলে তার পেছনের ইতিহাসটাই কি। তো এই ইতিহাসেরই কয়েকটা পর্দা উন্মোচন করা যাক আজকেই। চড়ক বা নীল ষষ্ঠী স্থানীয় উৎসব হওয়ায় বিভিন্ন বৈদিক গ্রন্থ অথবা পুঁথি অথবা পৌরাণিক গ্রন্থে এর বিশেষ করে তেমন উল্লেখ পাওয়া যায় না। তাই এই পূজার ইতিহাস নিয়ে ভিন্ন ভিন্ন কিন্তু মতভেদও আছে। তবে প্রাচীন লোককথা অনুযায়ী চড়কের আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন শিব এবং নীল দেবীর বিবাহ সম্পন্ন হয়। তার জন্যই এই পূজা। কিন্তু এক মিনিট, ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সেটি তো শিবরাত্রিতে সম্পন্ন হয়, তার জন্যই তো আমরা শিবরাত্রি পূজা করে থাকি। শুধু তাই নয়, এই পূজা ফাল্গুন মাসে অর্থাৎ চড়কের ঠিক 1 মাস মোটামুটি আগে সম্পন্ন হয়। তাহলে পরপর একই পূজা দুবার, সেটা কি আবার সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আগে থেকেই বলে আসছি চড়ক একটি স্থানীয় উৎসব অর্থাৎ আঞ্চলিক উৎসব, যেখানে শিব ঠাকুরকে কৃষক সম্প্রদায়ভুক্ত মানুষদের গৃহস্থের দেবতা হিসাবে এখানে দেখানো হয়েছে। ঠিক যেমন ভগবান শিবকে কিছু পাহাড়ি অঞ্চলে যেমন নেপালে পশুপতিনাথ হিসাবেও পূজা করা হয়। অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক জায়গা রূপে ভগবান শিবের বিভিন্ন রূপও বর্তমান রয়েছে। আবার শিবের বিবাহ হয় নীল দেবী বা নীল ষষ্ঠীর সাথে, যিনি বাঙালির গ্রামীণ ইতিহাসে হারিয়ে যাওয়া এক অতি পৌরাণিক দেবী মনসা বা চণ্ডীর মতোই। এই দিন শিব ভক্তরা যারা সন্ন্যাসী হবে তারা পুকুর থেকে সারা বছর ব্যাপী ডোবানো চড়ক গাছকে তুলে আনে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পূজা অর্চনা শুরু করে। এক্ষেত্রে বুড়ো শিব এই কথাটি উল্লেখিত হয়ে আসে। এই পূজাতেই জল ভরা একটি পাত্রে একটি শিবলিঙ্গ রাখা হয়। এটিকেই বুড়ো শিব নামে পরিচিতি দেওয়া হয়। সন্ন্যাসীরা এই শিবলিঙ্গেরই পূজা সম্পন্ন করেন এবং যেহেতু একটি বিবাহরূপী পূজা, তাই শিবের পরম ভক্ত অর্থাৎ ভূতগণকে ভোগ দেওয়ার জন্য কিন্তু তারা শোল মাছ অর্থাৎ পোড়া শোল মাছ ব্যবহার করে। এই উৎসবে শরীরে আঘাত দিয়ে ভগবান শিবকে তুষ্ট করারও প্রথা রয়েছে। দৈনিক যন্ত্রণা সহ্য করে ভগবানের প্রতি একটি ভক্তি নিবেদনের এটি একটি মার্গ মাত্র। এই পুজোতে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, ছুরি কাঁটা ইত্যাদির উপর উঁচু থেকে লাফানো, শরীরে বান বিদ্ধ করে একটি চড়ক গাছ থেকে ঝোলা ইত্যাদি বিভিন্ন হাড় হিম করা প্রথা এখনো পর্যন্ত প্রচলিত আছে। তবে মনে প্রশ্ন জাগবেই, এই প্রথাগুলির উৎপত্তি কোথায়? তবে ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব ঠাকুরের এই পূজার ইতিহাস খুঁজে পাওয়া যায়। জানা যায় যে দ্বারকাধীশ কৃষ্ণের সাথে শিবের একনিষ্ঠ ভক্ত বান রাজার যুদ্ধ হয়েছিল, আর এই শরীরে বান বিদ্ধ করা কথাটি মনে করা হয় এখান থেকেই এসেছে। কারণ সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্বের বর পাওয়ার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে এবং ভক্তিমূলক নাচ করে শিবকে তুষ্ট করার চেষ্টা করেছিলেন। তাই মনে করা হয় চড়ক পূজার এই রীতিগুলি এখান থেকেই উৎপত্তি লাভ করেছে। বরং এই নিয়ে মতভেদ আছে, কারণ পরবর্তীকালে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই চড়ক প্রথা গ্রাম বাংলায় প্রচলিত করেছিলেন এবং বছরের পর বছর সেটি বিভিন্ন আঞ্চলিক জায়গায় ছড়িয়ে এই চড়ক পূজার রূপ নিয়েছে। ইতিহাসের মতভেদ থাকলেও চড়ক উৎসব আমাদের কাছে বাঙালির দৈনন্দিন জীবনের স্বর্ণযুগের স্মৃতিময় এক উৎসব, যা বাঙালির গ্রামীণ প্রাচীন ইতিহাসের পুরাণের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
শুধু তাই নয়, এই চড়ক উৎসব আমাদের শৈশবের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। সেখানে সাবু মাখা খাওয়া, তারপরে মা ঠাকুমাদের গঙ্গায় স্নান করতে যাওয়া এবং চড়কের মেলা, সেটা কি করে ভোলা যায় বলুন? তো এই সকল জিনিস নিয়ে চড়ক উৎসব আমাদের জীবনের এক অমূল্য সম্পদ রূপে সৃষ্টি হয়েছে। সর্বশেষে এই প্রার্থনাই করব যে এই গ্রামীণ ইতিহাসের এই প্রাচীন উৎসব আমাদের জীবনে সদা বর্তমান থাকুক এবং গ্রাম বাংলার এই ইতিহাসকে সদা উজ্জ্বল রাখুক। আশা করি এই এপিসোড আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে রোমাঞ্চকর আরও এপিসোড আসতে চলেছে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্টে জানান আপনাদের কোন বিষয় এই এপিসোডের আলোচনা বা আড্ডাটা দরকার। আর আমরা এই প্রাচীন ইতিহাসের এই তথ্যগুলোই আপনাদের সামনে আবার তুলে ধরবো নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।